আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি প্রথম ক্লাসটা আমি গতকালকে নিয়েছিলাম। সেই ক্লাসে আসলে আমরা মোটামুটি বডি ফ্লুইড এবং ইলেক্ট্রোলাইট ব্যালেন্সের যাবতীয় যা কিছু আছে সবকিছু আলোচনা করেছি। ক্লাসটা হচ্ছে একটু লেন্দি ছিল, প্রায় 2 ঘন্টা 27 মিনিটের মতো ক্লাসটা হওয়াতে একটা জিনিস আমি ইচ্ছা করে বাদ রাখছিলাম, সেটা ছিল অ্যাসিড বেস যে ডিসঅর্ডার গুলো আছে সেগুলা। এখন গুরুত্ব বিবেচনায় আসলে এটার জন্য একটু আলাদাভাবে শর্ট একটা ভিডিও রেকর্ড করে হচ্ছে আমি আপলোড দিচ্ছি আর কি। তা আসলে আমাদের এগুলা এফসিপিএস লেভেলের জন্য যতটুকু জানার দরকার ঠিক ততটুকু জানলেই হবে। অ্যাসিড বেস ডিসঅর্ডার বা আমরা ওয়ার্ডে অনেক সময় এবিজি করে থাকি, এগুলা নিয়ে আসলে দেখা যাচ্ছে যে পড়াশোনার কোনো শেষ নাই বা বিকল্প নাই। তা আমরা আসলে ঠিক ততটুকুই জানবো যতটুকু আমাদের পরীক্ষা পারপাসে লাগবে বা পরীক্ষার জন্য দরকার আছে, এতটুকু জানলেই হবে। ঠিক আছে, পরীক্ষা পাসের জন্য জানবো, দেন আমরা যখন ট্রেনিং পোস্টে বা কোর্সে ঢুকবো তখন বিস্তারিত আমরা জানবো। তা আসলে এই যে অ্যাসিড বেস হোমিওস্ট্যাসিস, এটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিকস। আমি কিন্তু অলরেডি প্রথম ক্লাসে বলেছিলাম যে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি চ্যাপ্টারটা থেকে 4টা থেকে 5টা মতো কোশ্চেন আপনাদের পরীক্ষায় আসবে। নেফ্রোলজি থেকে 8টা থেকে 10টা এবং ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি থেকে 4টা থেকে 5টা। তার মানে নেফ্রো এবং ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, বডি ফ্লুইড, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এগুলো ওভারঅল মিলায়ে আপনাদের প্রায় 15টা মতো কোশ্চেন থাকবে। আর আরেকটা বিষয়, যেটা আগের ক্লাস ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মধ্যে ডেভিডসনে এই চ্যাপ্টারে ক্যালসিয়াম যে মেটাবলিজমটা আছে বা ক্যালসিয়াম সম্পর্কিত যাবতীয় যে বিষয়গুলো আছে সেটা কিন্তু এই চ্যাপ্টারে বিস্তারিত নাই। কিন্তু ক্যালসিয়াম রিলেটেড যে জিনিসগুলা সেগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই এন্ডোক্রাইনের সাথে কোরিলেশন করে পড়তে হবে। হাইপোক্যালসিমিয়া, হাইপার ক্যালসিমিয়া, প্যারাথাইরয়েডিজম, এগুলো কিন্তু কোরিলেশন করে এন্ডোক্রাইন থেকে অবশ্যই আপনারা দেখে নিবেন। যেহেতু আমি এই টপিকসটা বা এই চ্যাপ্টারটা পড়াচ্ছি, তাই আমি ক্যালসিয়াম সম্পর্কে বিস্তারিত আর বললাম না। আচ্ছা, তাহলে চলেন কথা না বাড়ায় আমরা শুরু করি। তা প্রথম কথা হচ্ছে যে আমরা যে অ্যাসিড বেস হোমিওস্ট্যাসিস সম্পর্কে পড়বো বা অ্যাসিড অ্যাসিড বেস ব্যালেন্স এবং ডিসঅর্ডার সম্পর্কে পড়বো। তা আমাদের আসলে আপনারা জানেন আমাদের বডি একটা নর্মাল পিএইচ মেনটেন করে 7.35 থেকে 7.45। কখনো দেখা যাচ্ছে যে আমাদের যদি কখনো এই অ্যাসিড বেস রেগুলেশনটা হ্যাম্পার হয় নর্মাল পার্সনে, তখন আমরা এই অ্যাসিড বেস রেগুলেশনের সাথে কয়েকটা সিস্টেম আছে যেগুলা সম্পৃক্ত হয়, সেগুলো অ্যাক্টিভ হয়ে যায়। এগুলাকে আমরা 3টা ভাগে ভাগ করব। যেমন ফার্স্ট লাইন ডিফেন্স হিসাবে আমাদের অ্যাক্টিভেট হবে বাফার সিস্টেম, সেকেন্ড লাইন সিস্টেম হিসাবে আসবে রেসপিরেটরি সিস্টেম, এবং থার্ড লাইন সিস্টেম হিসাবে আসবে রেনাল সিস্টেম। কয়েকটা কথা বলবো যেগুলো হচ্ছে আপনারা এই লেকচারটা শোনার সময় পাশে, বইয়ের পাশে ছোট ছোট করে নোট করে রাখবেন, তাহলে সুবিধা হবে। তাহলে আমি কি বললাম, অ্যাসিড বেস রেগুলেশনের সাথে 3টা সিস্টেম জড়িত থাকবে বা 3টা ডিফেন্স জড়িত থাকবে। একটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স, যেটা সেটা বাফার সিস্টেম, সেকেন্ড লাইন সিস্টেম রেসপিরেটরি সিস্টেম, এবং থার্ড লাইন সিস্টেম বা ডিফেন্স যেটা সেটা রেনাল সিস্টেম। তো এই 3টা সিস্টেমের মধ্যে সব থেকে মোস্ট পাওয়ারফুল অ্যাসিড বেস রেগুলেটরি সিস্টেম বলা হয় থার্ড সিস্টেম, যেটা রেনাল সিস্টেমকে। রেনাল সিস্টেম হচ্ছে মোস্ট পাওয়ারফুল অ্যাসিড বেস রেগুলেটরি সিস্টেম। এটা এসবি হিসেবে মনে রাখতে পারেন, অনেক সময় দিতে পারেন। এখন প্রথম থেকে দেখেন, আমরা যে বাফার, এই 3টা সিস্টেম মধ্যে প্রথম হচ্ছে বাফার সিস্টেম। বাফার সিস্টেম আসলে আমাদের বডি বাফার অনেকগুলা থাকে। তা বডি বাফারের মধ্যে যেমন ব্লাড বাফার আছে, তারপরে আপনার আরবিসি বাফার আছে, তাই না? তা বডি বাফারের মধ্যে যেমন প্লাজমা বাফার, আইসিএফ বাফার, এগুলাও থাকে। তা বডি বাফার গুলার মধ্যে মেইনলি যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা মাথায় রাখবেন, যে বডি বাফার যতগুলো আমরা বলি না কেন, বডি বাফার গুলার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আপনাদের সব জায়গায় কমন বা সব জায়গায় লাগবে, সেটা হচ্ছে বাইকার্বনেট। এই বাইকার্বনেটটা হচ্ছে আপনার একটা মেটাবলিক কম্পোনেন্ট। ঠিক আছে, এই বাইকার্বনেট নিয়ে বিস্তারিত আরো কথাবার্তা আমি একটু পরে বলবো। আর এর পাশাপাশি হচ্ছে এটা তো হচ্ছে অ্যাসিড বেস রেগুলেশনের সাথে আমাদের যে সম্পৃক্ত সিস্টেম গুলো আছে সেগুলো আমি বললাম। নর্মাল কয়েকটা ভ্যালু আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে আগে আমাদের কয়েকটা প্যারামিটার সম্পর্কে জেনে নিতে হবে। যে অ্যাসিড বেস প্যারামিটার বলা হয় কয়েকটা প্যারামিটারকে। যদি আপনাকে বলে যে অ্যাসিড বেস প্যারামিটার কি কি আছে, অ্যাসিড বেস প্যারামিটার হিসাবে 1 নম্বরে আসবে পিএইচ, 2 নম্বরে আসবে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, যেটা আমরা PCO2 বলবো, 3 নম্বরে আসবে ব্লাডে যে বাইকার্বনেট সেটা,
4 নম্বরে আসবে অ্যানায়ন গ্যাপ এবং 5 নম্বরে আসবে বেস এক্সেস। তাহলে অ্যাসিড বেস প্যারামিটার যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, আপনাকে অবশ্যই 5টা জিনিস বলতে হবে। সেই 5টা জিনিস কি, আমি আরেকবার রিপিট করতেছি, আপনারা বইয়ের পাশে ছোট করে লিখে রাখবেন। 5টা জিনিসের মধ্যে 1 নম্বরে থাকবে পিএইচ, 2 নম্বরে থাকবে ব্লাডের যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড সেটা, 3 নম্বরে থাকবে ব্লাডের যে বাইকার্বনেট সেটা কনসেন্ট্রেশনটা, 4 নম্বরে থাকবে প্লাজমা অ্যানায়ন গ্যাপ এবং 5 নম্বরে থাকবে বেস এক্সেস। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে যে 2 এবং 3 নাম্বার যেটা আমি বললাম, যে ব্লাডে যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেট কনসেন্ট্রেশন যেটা, এটাকে আমরা বলবো বাইকার্বনেট বাফারের কম্পোনেন্ট বলবো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা, সেটা অনেকের একটা মিসকনসেপশন থাকে, সেটা হচ্ছে পিএইচ এবং হাইড্রোজেন আয়ন এই দুইটা মাঝখানে। পিএইচটা যেটা, সেটা হচ্ছে আসলে হাইড্রোজেন আয়নের একটা নেগেটিভ লগারিদম কনসেন্ট্রেশন বলা হয়, হ্যাঁ, যেটাকে আসলে আমরা আহ, একটা নির্দিষ্ট ভ্যালুতে প্রকাশ করে থাকি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমাদের কয়েকটা নর্মাল ভ্যালু সম্পর্কে আমি একটু জাস্ট বলে নিচ্ছি, এটা বলার পরে আমি বিস্তারিত ভিতরে ঢুকবো আর কি। নর্মাল অ্যাসিড বেস প্যারামিটার গুলো তো আমি আপনাদের বলেই দিলাম। তাহলে আমার এখন এগুলা রেঞ্জ সম্পর্কে জানতে হবে। তা আমরা সাধারণত যেটা ওয়ার্ডে কমনলি প্র্যাকটিস করা হয় সেটা আর্টেরিয়াল ব্লাড গ্যাস বা এবিজিটাই মেনলি সব থেকে রুটিনলি কমনলি প্র্যাকটিস করা হয়, এবং এটাই আপনারা যে ভ্যালুগুলো আছে এটাই মাথায় রাখবেন। তাহলে নর্মাল একটা আর্টেরিয়াল ব্লাডে পিএইচ থাকবে 7.35 থেকে 7.45, অন অ্যান এভারেজ যেটা আমরা বলে থাকি 7.4। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যেটা আর্টেরিয়াল ব্লাডে, সেটা হচ্ছে, আপনার রেঞ্জটা যদি বলে থাকি, নর্মাল রেঞ্জটা হচ্ছে 35 থেকে 45, আর এটার এভারেজটা হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যেটা, সেটা হচ্ছে আর্টেরিয়াল ব্লাডে 95 মিলিমিটার মার্কারি এভারেজ, আর রেঞ্জটা হচ্ছে 85 থেকে 100। বাইকার্বনেটটা হচ্ছে 22 থেকে 28 হচ্ছে রেঞ্জ, আর এভারেজ নর্মাল ভ্যালু যেটা সেটা 24। বেজ এক্সেস এর ভ্যালু আর একটা আছে বেজ অ্যাক্সেস, বেজ অ্যাক্সেস এর ভ্যালুটা হচ্ছে +-2 মিলিমোল/লিটার। এছাড়াও আমাদের আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, আমি যেটা বলছি সেটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ। নর্মাল যে অ্যানায়ন গ্যাপ সেটা হচ্ছে 8 থেকে 16 নর্মাল ভ্যালু মিলি ইকুইভ্যালেন্ট/লিটার, এভারেজ হচ্ছে 12। ঠিক আছে। আর অক্সিজেন স্যাচুরেশন তো নর্মাল আপনারা জানেনই, 95-এর বেশি থাকবে। তা এই বিষয়গুলো আসলে যে কথাগুলা বললাম, এই কথাগুলা কিন্তু আপনারা দয়া করে এই যে ডেভিডসনের এইখানে এই যে পাশে যে ফাঁকা জায়গাগুলো আছে, এই কথাগুলো অবশ্যই লিখে রাখবেন ছোট করে, বা স্টিকি নোট আছে সেগুলো লিখে রাখবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে এই বিষয়গুলো আমি আগে থেকে বলে নিলাম কি জন্য, এই বিষয়গুলো আপনারা জানাইলাম এই কারণে যে এখন যে আমি টপিকসটার ভিতরে ঢুকতে যাচ্ছি, এই টপিকসটার ভিতরে জানার জন্য এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে চলেন দেরি না করে আমরা হচ্ছে পড়া শুরু করে দিই। তাহলে অ্যাসিড বেস হোমিওস্ট্যাসিস যেটা পিএইচ, যে আর্টেরিয়াল প্লাজমার যে পিএইচ, এটা সাধারণত 7.40 অন অ্যান এভারেজ যেটা বললাম, কারণ রেঞ্জটা হচ্ছে 7.35 থেকে 7.45 আর এভারেজটা হচ্ছে 7.40। এই আর্টেরিয়াল প্লাজমার যে পিএইচ, এটা করসপন্ড করে যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, সেটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 40 ন্যানোমোল/লিটার। ঠিক আছে। আচ্ছা, এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের এভারেজটা হচ্ছে 40। এই 7.40 যেটা এভারেজ, তার জন্য হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন এভারেজটা হচ্ছে 40। আর যদি পিএস এর রেঞ্জটা আমি বলছিলাম 7.45 থেকে 7.35 আমি বললাম, এটা ডেভিডসনের 7.43 দেওয়া আছে, কিছু কিছু বইতে 7.35 থেকে 7.45ও দেওয়া আছে। তা এই রেঞ্জের জন্য হাইড্রোজেন আয়নের রেঞ্জ যেটা, সেটা হচ্ছে 37 থেকে 45 ন্যানোমোল/লিটার। আর যদি 7.40 এভারেজ, যে এই রেঞ্জের জন্য এভারেজ পিএইচ যেটা 7.40, এই এভারেজের জন্য এই হাইড্রোজেন আয়নের যে এভারেজ সেটা হচ্ছে 40 ন্যানোমোল/লিটার। ঠিক আছে। এবার ফাংশনাল অ্যানাটমি এন্ড ফিজিওলজিতে আপনারা আসেন। ফাংশনাল অ্যানাটমি এবং ফিজিওলজিতে এইখানে কথাটা বলার সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যেটা সেটা হচ্ছে, আপনার একটা রিয়াকশন এখানে আছে আমাদের বডির মধ্যে, যে মেটাবলিক রিয়াকশনের কারণে যে কার্বন ডাইঅক্সাইডটা প্রডিউস হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড আমাদের সেলুলার ভিতরে যে পানিটা আছে তার সাথে রিয়াকশন করবে, করে এটা একটা উভমুখী বিক্রিয়া, কার্বনিক অ্যাসিড ফর্ম হচ্ছে, যেটার এনজাইমটা অনুঘটক হিসেবে কাজ করতেছে, যেটা সেটা কি এনজাইম, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম।
পরবর্তীতে এই বাইকার্বনেট যেটা সেটা আবার ভেঙে, এইটাও একটা বহুমুখী বিক্রিয়া, বাইকার্বনেটটা এটা কার্বনিক অ্যাসিডটা ভেঙে প্রোটন এবং বাইকার্বনেট ফর্মেশন করতেছে। ঠিক আছে। তা এই বিক্রিয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের বডি যে কোনো এই যে বাইকার্বনেট বাফারের জন্য এই বিক্রিয়াটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এইখানে একটা বিষয় দেখেন, কার্বন ডাইঅক্সাইড যেটা সেটা হচ্ছে আমাদের লাংস দিয়ে কন্ট্রোল হবে, রেগুলেশন হবে। বাইকার্বনেটটা রেগুলেশন করবে কিডনি। তাহলে কি বললাম, বাইকার্বনেটটা রেগুলেশন করবে আমাদের কিডনি, এবং কার্বন ডাইঅক্সাইড যেটা সেটা রেগুলেশন করবে লাং। এই যে বাইকার্বনেট যেটা, এই বাইকার্বনেটটাকে বলা হয় মেটাবলিক ডিসঅর্ডারের একটা কম্পোনেন্ট। আর কার্বন ডাইঅক্সাইড যেটা সেটাকে বলা হবে রেসপিরেটরি ডিসঅর্ডারের একটা কম্পোনেন্ট। তাহলে এই দুইটা হচ্ছে প্রাইমারি কথাবার্তা, এই দুইটা হচ্ছে আপনারা বইয়ের পাশে একটু ছোট মতো লিখে রাখবেন। আচ্ছা, এবার আসেন রেনাল কন্ট্রোল অফ অ্যাসিড বেস ডিসঅর্ডার। রেনাল কন্ট্রোল অফ অ্যাসিড বেস ডিসঅর্ডার, আমি কিন্তু ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের যে অ্যাসিড বেস রেগুলেশনের সাথে তিনটা সিস্টেম বা তিনটা জিনিস মানে সম্পৃক্ত থাকবে, কনসার্ন থাকবে। সেই তিনটা জিনিস কি বলছিলাম? এক নাম্বার বলছিলাম বাফার সিস্টেম, দুই নাম্বার রেসপিরেটরি সিস্টেম, তিন নাম্বার বলছিলাম রেনাল সিস্টেম। রেনাল সিস্টেমটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল অ্যাসিড বেস রেগুলেটরি সিস্টেম, তাই না? তাহলে রেনাল কন্ট্রোল অফ অ্যাসিড বেস ব্যালেন্স যেটা, এটার মধ্যে বলছে প্রক্সিমাল টিউবুল, এটা প্রায় 85% ফিল্টার বাইকার্বনেট আয়ন ফিল্ট্রেশন হয়। আমি কিন্তু আগের ক্লাসে, প্রথম ক্লাসে যে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি যে একটা মাস্টার ছবি দেখাইছিলাম, ওইখানে কিন্তু দেখাইছিলাম ছবিতে বাইকার্বনেট যেটা সেটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থেকে 85% কিন্তু রিঅ্যাবজর্পশন হচ্ছে। এবং এট দ্য সেম টাইম প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে বাইকার্বনেট যেহেতু আমার রিঅ্যাবজর্পশন হচ্ছে, ওর ঠিক একইভাবে আপনার হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে ইউরিন অ্যাসিডিফিকেশন হওয়ার জন্য কিন্তু কিছু হাইড্রোজেন আয়ন কিন্তু সিক্রেশন হচ্ছে, তাই না? আচ্ছা, এইখানে একটা কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম যেটা, এটা কিন্তু আমাদের প্রক্সিমাল টিউবুলার সাইটোপ্লাজমও থাকবে, এবং টিউবুলার সারফেস অফ ব্রাশ বর্ডার মেমব্রেনও কিন্তু এটা পাওয়া যাবে। এটার জন্য তো হচ্ছে আমাদের যে কনভার্সন, এটার জন্য গুরুত্বপূর্ণ। এইখানে একটা ছবি আছে দেখেন, এই ছবিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এইখানে যে রিয়াকশনটা আপনারা দেখতেছেন বা যে ফর্মুলাটা দেখতেছেন, এই ফর্মুলাটার একটা নাম আছে অ্যান্ডারসন হ্যাসেলবার্গ রিয়াকশন বলে বা ফর্মুলা বলে। এই ফর্মুলাটা যদি খেয়াল করেন, আমি পিএইচ সমান 6.1 প্লাস লগ, এইখানে বাইকার্বনেট উপরে আর নিচে 0.03 ইন্টু পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। একটা নির্দিষ্ট পিএইচ এর জন্য এই যে 6.1 যেটা, এটা হচ্ছে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, হ্যাঁ। আর এটা হচ্ছে বাইকার্বনেট ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। তা যদি আমি এই পুরাটাকে যদি কনস্ট্যান্ট বা ধ্রুবক চিন্তা করি, তাহলে এখানে রিলেশনটা কি দাঁড়ায়? রিলেশনটা দাঁড়ায় তখন আমি এখানে যে একটা প্রপোর্শনাল টু দিই, তাহলে পিএস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বাইকার্বনেট কনসেন্ট্রেশন এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। তার মানে পিএইচটা হচ্ছে বাইকার্বনেট কনসেন্ট্রেশনের সমানুপাতিক এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের ব্যস্তানুপাতিক, এটাই হচ্ছে সম্পর্ক। তা এইখানে একটা বিষয় খেয়াল করেন যেটা, সেটা হচ্ছে এটাকে আমি অনেক সময় বলতে পারি যে বাইকার্বনেট বাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের যে এখানে অনুপাতটা, এটাকে অনেক সময় লবণ অম্ল অনুপাত হিসেবে আমরা নামকরণ করে থাকি। এইখানে একটা বিষয় খেয়াল করেন যেটা দেয়া আছে, বাইকার্বনেট এইখানে যদি চেঞ্জ হয়, প্রাইমারি চেঞ্জ যেটাকে আমরা বলবো বা ফার্স্ট ডিগ্রি চেঞ্জ বলবো, বাইকার্বনেট বলছি যে মেটাবলিক কম্পোনেন্ট। তাহলে যদি মেটাবলিক ডিস্টারবেন্সের কারণে এই কম্পোনেন্ট বাইকার্বনেট কম্পোনেন্টটা যদি ফার্স্ট ডিগ্রি বা প্রাইমারি চেঞ্জ হয়, এটার ক্ষেত্রে কম্পেনসেশনটা হবে, এই দেখেন তীর চিহ্ন দিয়ে দেয়া আছে সেকেন্ড ডিগ্রি চেঞ্জ, যেটা রেসপিরেটরি কম্পেনসেশন করবে। এই রেসপিরেটরি কম্পেনসেশন বুঝবো কিভাবে? রেসপিরেটরি কম্পেনসেশনের ক্ষেত্রে কম্পোনেন্টটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে এইখানে যে প্রাইমারি অ্যাসল্ট, এটা কম্পেনসেশন করবে রেসপিরেটরি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড দিয়ে। ঠিক একইভাবে, এটা তো উপরটা বললাম, যদি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে প্রাইমারি চেঞ্জ হয় বা রেসপিরেটরি ডিস্টারবেন্স হয়, সেটা কম্পেনসেশন হবে রেনাল রুটে বা কিডনি রুটে। কিভাবে সেকেন্ডারি চেঞ্জ হবে? রেনাল কম্পেনসেশন হবে। এই যে রেনাল কম্পোনেন্ট আছে বাইকার্বনেট মানে মেটাবলিক যে কম্পোনেন্ট, বাইকার্বনেট চেঞ্জের মাধ্যমে। তা সাধারণত আমরা একটা সূত্র সহজে মনে রাখার জন্য যেটা বলি, প্রাইমারি ডিফেক্ট যেদিকে থাকে কম্পেনসেশনও সেদিকে থাকে। একটা কথা আমি ক্লাসে শুরুতে বুঝলাম, সেটা হচ্ছে এটা নিয়ে যদি আপনি বিস্তারিত ডিটেলস পড়তে চান, মাথা গরম হয়ে যাবে। একটু কারণ হচ্ছে সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে, কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে।
আপনি যখন এটা পড়তে থাকবেন তখন মানে যখন বেশি ডিপে চলে যাবেন তখন দেখবেন মাথা গরম হয়ে যাবে। ঠিক আছে। তা আমার আসলে এত মাথা গরম করা যাবে না, আমাদের পরীক্ষা পারপাসের জন্য যতটুকু লাগবে, যতটুকু পড়াশোনা করার দরকার আমরা ঠিক ততটুকু করব, এর বাইরে আমাদের লাগবে না। এই জিনিসটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি এই ইকুয়েশনটা আপনারা বুঝতে পারছেন এখন। তাহলে আমার এখানে যদি ইকুয়েশনটা আমি দাঁড়াই, তাহলে পিএস ইজ প্রপোর্শনাল টু বাইকার্বনেট ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। যদি আপনার হচ্ছে যে পিকে একটা নির্দিষ্ট হচ্ছে যে কনস্ট্যান্ট গুলা, এগুলো সব কনস্ট্যান্ট, এই জন্য এটা প্রপোর্শনাল করলাম। তাহলে পিএস প্রপোর্শনাল টু বাইকার্বনেট ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। এই বাইকার্বনেট এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের যে রেশিও, এটা একটা নির্দিষ্ট অনুপাত আছে, ঠিক আছে, বইগুলোতে লেখা আছে। এই নির্দিষ্ট অনুপাতটা কত? 20:1। মানে বাইকার্বনেট 20, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 1, 20:1। তার মানে এই যে 20:1 এই রেশিওটা মেনটেন করবে। ঠিক আছে। তা ধরেন আপনার বাইকার্বনেট কমে গেল, বাইকার্বন মানে এই 20:1টা হচ্ছে নর্মাল রেশিও। ঠিক আছে। তা বাইকার্বনেট ধরেন কমে গেল, কমে এটা 10 হইল, তখন এটা তো হচ্ছে আপনার প্রাইমারি ডিফেক্ট হয়েছে, এটাকে কম্পেনসেশন করবে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, মানে রেসপিরেটরি কম্পেনসেশন হবে। তাহলে এটা যদি কমে 20, মানে এটা অনুপাত তো ছিল 20:1, এটা কমে যদি 10 হয়, তাহলে এটার সাথে কম্পেনসেশন করার জন্য এটাও কমে যাবে। তখন এটা ছিল ধরেন আপনার 1, তখন এটা হয়ে যাবে 0.5। তাহলে এটা 20 থেকে কমে হয়ে গেল 10, আর এটা 1 থেকে হয়ে গেল কমে 0.5। তাহলে এইভাবে হচ্ছে আমি আপনাদেরকে যেটা বলতে চাইলাম বা বুঝাতে চাইলাম যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার যেটা হবে সেটা হচ্ছে প্রাইমারি ডিসঅর্ডার যেটা হবে কম্পেনসেশন ওইটা হবে। যদি প্রাইমারি কমে কম্পেনসেশনের বেলায় কমবে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক যে হচ্ছে আমাদের মেকানিজম সেটা। আচ্ছা, এবার আসেন আমরা তাহলে পরে চলে যাই। এইখানে একটা বক্স দিয়ে আছে, দেখেন এই বক্সটা বলা হচ্ছে এক্সাম নাইট টপিকস বা এক্সাম নাইট বক্স। ঠিক আছে। এই বক্সটা দেখেন চারটা জিনিস আছে, একটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং রেসপিরেটরি অ্যালকালোসিস। ঠিক আছে। তা এইখানে আপনারা একটু খেয়াল করেন, যদি আমি মেটাবলিক অ্যাসিডোসিস চিন্তা করতে চাই, এই সবগুলা পড়ার ক্ষেত্রে, সবগুলা বোঝার ক্ষেত্রে আপনার ওই যে উপরে যে ইকুয়েশনটা আমি বললাম, এই যে পিএইচ প্রপোর্শনাল টু বাইকার্বনেট ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এই সবগুলা যতগুলা ক্ষেত্রে আপনি বলতে যাবেন সবগুলা বেলায় আপনাকে এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, পিএইচ প্রপোর্শনাল টু বাইকার্বনেট কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে এবার এই বক্সে আসেন মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে মনে মনে আপনি ওই ফর্মুলাটা মনে মধ্যে নিয়ে আসেন, পিএইচ প্রপোর্শনাল টু বাইকার্বনেট কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। মেটাবলিক অ্যাসিডোসিসে কি হচ্ছে একটু চিন্তা করেন তো। মেটাবলিক অ্যাসিডোসিসে দেখেন এখানে ব্লাডের যে হাইড্রোজেন আয়ন বা কনসেন্ট্রেশন সেটা বেড়ে যাচ্ছে, তার মানে ব্লাডে হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়া মানে তো অ্যাসিডোসিস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে যদি অ্যাসিডোসিস হয় তাহলে পিএইচ কি হবে বলেন তো। পিএইচ তো এভারেজ হচ্ছে 7.40, এটা হচ্ছে নিউট্রাল পিএইচ। এর যদি কম হয় তাহলে সেটা আমরা বলবো অ্যাসিডিক রেঞ্জ, এর বেশি হলে আমরা বলবো অ্যালকালাইন রেঞ্জ। তাহলে যদি হাইড্রোজেন আয়নের পরিমাণ ব্লাডে বেড়ে গেছে, তার মানে অ্যাসিডোসিস একটা কন্ডিশন, সেই ক্ষেত্রে পিএইচ অবশ্যই কমে যাবে। তাহলে পিএইচ যদি কমে, পিএইচ কমে যাওয়ার কারণে আপনার কি হবে, ব্লাডে হচ্ছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, তার মানে ব্লাডে বাইকার্বনেটের অনুপাতের থেকে বা প্রোটিনের যে জিনিসটা সেটা বেড়ে গেছে। তাহলে পিএইচ যেহেতু কমে গেছে, ওই যে কনসেন্ট্রেট ওই যে ওই ফর্মুলাটা মাথায় রাখেন, পিএইচ প্রপোর্শনাল টু বাইকার্বনেট বাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। পিএইচ যেহেতু কমে গেছে তাহলে বাইকার্বনেটও কমে যাবে। এখন আমার শরীরে বাইকার্বনেট কমে গেছে ব্লাডে, এখন আমাকে এটাকে কম্পেনসেট করতে হবে বা কম্পেনসেশন করতে হবে। তাহলে আমার যেহেতু বাইকার্বনেট কমে গেছে,
এই কন্ডিশনকে আমরা বলবো মেটাবলিক অ্যাসিডোসিস। দেখেন বাইকার্বনেট প্রাইমারি চেঞ্জে 24-এর নিচে কমে গেছে, দেখছেন? তাহলে যখন 24-এর নিচে কমে যাবে, ওই যে এভারেস্টে বলছিলাম 24, 24-এর নিচে কমে গেলে অ্যাসিডোসিস, 24-এর উপরে বেড়ে গেলে অ্যালকালোসিস বলবো। তাহলে আমার প্রাইমারি চেঞ্জটা হচ্ছে বাইকার্বনেট কমে গেছে। এবার আমাকে কম্পেনসেশন করতে হবে। আমি আপনাকে বললাম যে প্রাইমারি যেটা সেটা হচ্ছে আপনাকে প্রাইমারি চেঞ্জ যেদিকে হবে কম্পেনসেশনও সেদিকে হবে। তাহলে আমার যে বাইকার্বনেট যেহেতু কমে গেছে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড এটাও কমে যাবে। এটা কমে যাবে কিভাবে? এটা কমে যাবে যেহেতু অ্যাসিডোসিস হয়েছে, তখন রুগী হচ্ছে হাইপার ভেন্টিলেশন হবে। হাইপার ভেন্টিলেশন হয়ে রুগী বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড যেটা সেটা এক্সেল করবে। কার্বন ডাইঅক্সাইড যেহেতু এক্সেল করে দিচ্ছে রুগী হচ্ছে, তাহলে কি হবে? হাইপার ভেন্টিলেশন হচ্ছে। যেহেতু বেশি হাইপার ভেন্টিলেশন হচ্ছে, তাহলে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যেটা সেটা কমে যাচ্ছে। ঠিক আছে? এইটার কারণে তাহলে আমার কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যেহেতু কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমার রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করতেছে। ঠিক আছে? তাহলে এই বিষয়টা, আচ্ছা আরেকটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায় তাহলে রেসপিরেটরি অ্যালকালোসিস মাথায় রাখবে। আর যদি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটা যদি বেড়ে যায়, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে রেসপিরেটরি অ্যাসিডোসিস। এটার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। আমি কিন্তু ক্লাসের শুরুতে বলছিলাম পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। সেই নির্দিষ্ট রেঞ্জটা হচ্ছে আপনাদের যদি মিলিমিটার মার্কারিতে বলি, তাহলে সেটা হচ্ছে আপনার 35 থেকে 45, 35 থেকে 45। আমি কিন্তু কোথাও নর্মাল রেঞ্জটা বলছি। ডেভিডসনে যেটা করছে, ডেভিডসনে এটা কিলো প্যাসকেলে নিয়ে আসছে, কিলো প্যাসকেল। তা যাই হোক, এইখানে কিলো প্যাসকেল বলেন আর পার্শিয়াল এই যে মিলিমিটার মার্কারি বলেন, এটা হচ্ছে কনভার্সন করে নিবেন, কনভার্সন করে নিলেও বোঝা যাবে। ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন বলে দিছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড এটা সচরাচর 7.3 কিলো প্যাসকেলের এটা উপরে যাবে না, মানে 55 মিলিমিটারের উপরে যাবে না। হ্যাঁ। আচ্ছা, তা আমার হচ্ছে যে নর্মাল রেঞ্জ, তার হচ্ছে যদি কম হয় পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড যদি নর্মাল রেঞ্জের কম হয়, বা ডেভিডসনের ভাষা অনুসারে 5.33 কিলো প্যাসকেল যদি কম হয়, তাহলে সেটা আমরা বলবো রেসপিরেটরি অ্যালকালোসিস। আর যদি 5.33 বেশি হয় কিলো প্যাসকেলে, তাহলে সেটাতে আমরা বলবো রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে ওই যে প্রাইমারি চেঞ্জ হলো বাইকার্বনেট কমে গেছে, এটার জন্য আমার পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডও কমে গেল। তাহলে এই যে মেটাবলিক যে অ্যাসিডোসিস হলো, এটা কম্পেনসেট হলো রেসপিরেটরি অ্যালকালোসিস দিয়ে। তাহলে মনে থাকবে। তাহলে এটার মূল সূত্র, মূল ফর্মুলাটা আপনারা মাথায় রাখবেন, প্রাইমারি ডিফেক্ট যেদিকে যায় কম্পেনসেশনও সেদিকে যাবে। এইটা লিখে একটা বক্স করে লিখে রাখেন, তাহলে মনে থাকবে প্রাইমারি ডিফেক্ট যেদিকে যাবে কম্পেনসেশনও সেদিকে যাবে, মানে দুইটা ডিরেকশন একই দিকে যাবে। এটা হচ্ছে যে আপনার মেন যে ফর্মুলা সেটা। তাহলে দেখেন বাইকার্বনেট কমে গেল। প্রথম কথা হচ্ছে ব্লাডে মানে ব্লাডে পিএইচ কমে গেছে, মানে অ্যাসিডিক কন্ডিশন। পিএইচ কমে যাওয়ার কারণে পিএইচ এর সাথে যেহেতু বাইকার্বনেট ডিরেক্টলি প্রপোর্শনাল, বাইকার্বনেটও কমে গেছে। বাইকার্বনেট কমে গেছে মানে বাইকার্বনেট হচ্ছে একটা মেটাবলিক কম্পোনেন্ট, এটা দ্বারা যেহেতু বাইকার্বনেট কমে গেছে মানে তার অ্যাসিডোসিস কন্ডিশন। সেক্ষেত্রে বাইকার্বনেটটা আমাকে কম্পেনসেট, মানে যেহেতু কমে গেছে অ্যাসিডিক কন্ডিশন, এটাকে আমার কম্পেনসেট করতে হবে। ঠিক আছে? কম্পেনসেট করবো কিভাবে? কম্পেনসেট করব আমি রেসপিরেটরি সিস্টেম দিয়ে। লাংস হচ্ছে বেশি বেশি হাইপার ভেন্টিলেট করবে, হাইপার ভেন্টিলেট করে রুগী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বের করে দিতে চাবে। কার্বন ডাইঅক্সাইড বের করে দিতে চাবে কেন? মানে এটার সাথে সম্পর্কটা কি? ওই যে উপরের দিকে একটা ফর্মুলা পরে আসলাম না, মনে আছে? এই যে দেখেন, এই যে কার্বন ডাইঅক্সাইড যোগ H2O, এটা রিয়াকশন করে কার্বনিক অ্যাসিড ফর্ম করতেছে, যেটা আবার হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট ফর্ম করতেছে, তাই না? তা এই যে দেখেন এই রিয়াকশনটা কিন্তু উভমুখী রিয়াকশন, দুই দিকেই যাবে। তার মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করছে, আবার হচ্ছে তার হাইড্রোজেন কনসেন্ট্রেশন বেশি। এই যে এখানে দেখাইলাম, এই যে বক্সটা দেখেন, তার ব্লাডে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন 40-এর থেকে বেশি। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেশি মানে তার পিএইচ কমে গেছে, অ্যাসিডিক কন্ডিশন। যেহেতু তার হাইড্রোজেন বেশি বেশি আছে, হাইড্রোজেন কনসেন্ট্রেশন অনেক বেশি। ঠিক আছে? আর বাইকার্বনেট তার কম সেই তুলনায়। বাইকার্বনেট থেকে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেশি। এই যে হাইড্রোজেন আয়ন এটা উভমুখী বিক্রিয়ার মাধ্যমে কার্বনিক অ্যাসিড ফর্ম করে। এই কার্বনিক অ্যাসিডটা আবার কার্বনিক অ্যানহাইড্রেসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারে রূপান্তরিত হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইডটা বেশি বেশি করে রুগী এক্সেল করতেছে, এবার রেসপিরেটরি রুট দিয়ে রুগী বের করে দিচ্ছে।
রোগী যেহেতু বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে, কি জন্য বের করে দিচ্ছে? কম্পেনসেট করার জন্য। তার তো অ্যাসিডিক কন্ডিশন, অ্যাসিডিক কন্ডিশন যেটা, তার মেটাবলিক অ্যাসিডোসিস আসছে, এটা তো একটা ইমার্জেন্সি সিচুয়েশন, এটা তো আমার কম্পেনসেট করতে হবে। এই কম্পেনসেট করার কাজটা করতেছে লাংস। লাংসের মাধ্যমে তখন রোগী বেশি বেশি কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিচ্ছে, এক্সেল করে দিচ্ছে। এই বেশি কার্বন ডাইঅক্সাইড এক্সেল হওয়ার কারণে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা কমে যাচ্ছে। তা আশা করি আসলে আমি সর্বাত্মক চেষ্টা করছি, বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে গেল। তাহলে আমি প্রথম যেটা মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস আমি বলতে পারি মেটাবলিক অ্যাসিডোসিস ইজ কম্পেনসেটেড বাই রেসপিরেটরি অ্যালকালোসিস। মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে। এরপরে আসেন, আমরা আসবো মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিস, তাহলে আগেরটা আমরা মেটাবলিক অ্যাসিডোসিস পড়ছি, এবার আমরা পড়বো মেটাবলিক অ্যালকালোসিস। দেখেন, আজকের দিনের মাস্টার বক্স হচ্ছে এটা। এই একটা বক্স পড়লেই আপনার এই যে অ্যাসিড বেস ডিস্টারবেন্স এটা পড়া হয়ে যাবে, এই কারণে এটাকে এক্সাম নাইট টপিকস বলা হয়েছে। ঠিক আছে। তো এইবার আসেন, মেটাবলিক অ্যালকালোসিস যতবার আমি বলবো ততবার ওই ফর্মুলাটা মাথার মধ্যে সেট করে রাখবেন। দুইটা ফর্মুলা, একটা হচ্ছে pH is proportionate to bicarbonate concentration divided by partial pressure of carbon dioxide. pH টা বাইকার্বনেটের ডাইরেক্টলি প্রপোর্শনাল আর ইনভার্সলি প্রপোর্শনেট টু পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। এটা 2 নাম্বার ফর্মুলা যেটা, সেটা হচ্ছে প্রাইমারি ডিফেক্ট যেদিকে যাবে কম্পেনসেশনও সেদিকে যাবে। এই দুইটা জিনিস মাথার মধ্যে রেখে দেন। তাহলে এবার দেখেন মেটাবলিক অ্যালকালোসিসে কি হচ্ছে, ব্লাডের যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন সেটা ফল করছে, 40-এর থেকে কমে গেছে। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কমে গেছে, তার মানে কি হবে? হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন আর পিএইচ কিন্তু দুইটা আলাদা জিনিস। ঠিক আছে। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কমে গেছে মানে যে পিএইচ কমে গেছে তা কিন্তু না, তাই না? এটা তো আপনারা অলরেডি বুঝেনি জানি। তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কমে গেছে, তার মানে রুগীর পিএইচটা বেড়ে গেছে, অ্যালকালাইন কন্ডিশন, ব্লাডে তার বাইকার্বনেট বেড়ে গেছে। এই ব্লাডের যে বাইকার্বনেট বেড়ে গেছে এটা হচ্ছে একটা মেটাবলিক কম্পোনেন্ট। তার বাইকার্বনেটটা 24-এর থেকে বেড়ে গেছে, তাহলে তার হচ্ছে একটা অ্যালকালাইন সিচুয়েশন। পিএইচ বেড়ে গেছে, পিএইচ যেহেতু বেড়ে গেছে তাহলে তার প্রপোর্শনেটলি ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে বাইকার্বনেট, বাইকার্বনেটও বেড়ে গেছে। তার মানে তার শরীরে বাইকার্বনেট বেড়ে গেছে, মানে একটা অ্যালকালোসিস কন্ডিশন বা একটা মানে এই কন্ডিশনটা যেহেতু হয়েছে, এখন আমাকে তো এটা কম্পেনসেট করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এটাকে যদি আমি কম্পেনসেট করি, ওই যে আমি একটা কথা বলছিলাম যে পিএইচ ইজ প্রপোর্শনাল টু বাইকার্বনেট বাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। বাইকার্বনেট এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড একটা রেশিও আছে, যেটা নর্মাল রেশিও 20:1। সাপোজ ধরেন বাইকার্বনেট বেড়ে ডাবল হয়ে গেল, 20:1 নর্মাল রেশিও, সেটা 40 হয়ে গেল। তাহলে 40 হওয়ার কারণে যেহেতু এটা বাড়ছে, আমি যেটা বললাম না যে প্রাইমারি ডিফেক্ট যেদিকে যাবে কম্পেনসেশনও সেদিকে যাবে, তাহলে বাইকার্বনেট যেহেতু 20 থেকে বেড়ে 40 হয়ে গেছে, রেশিও ছিল 20:1, এটা 40 হয়ে গেল, তাহলে আমার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যেটা সেটাও বাড়া লাগবে, সেটাও তখন ডাবল হয়ে যাবে। তাহলে এটা যদি 40 হয়, এটা তখন 2 গুণ বাড়বে। তাহলে তখন কি হবে? 40/2, 40/2 করলে 20:1, ওই সেম রেশিও মেনটেন হবে। ঠিক আছে। তা যেভাবে বলি না কেন, যদি ভাইয়ারা আপনারা যদি 20:1 যদি মনে নাও থাকে, দরকার নেই, মাথা থেকে আউট করে দেন। একটা জিনিস মাথার মধ্যে রাখেন, সেটা হচ্ছে প্রাইমারি ডিফেক্ট যেদিকে যাবে কম্পেনসেশনও সেদিকে যাবে। তা ধরেন তার পিএইচ বেড়ে গেল, পিএইচ বেড়ে যাওয়া মানে তার প্রপোর্শনালি বাইকার্বনেটও বেড়ে গেছে। বাইকার্বনেট বেড়ে গেছে, তাহলে এটাকে কম্পেনসেশন করতে হবে রেসপিরেটরি রুট দিয়ে, সেটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা বাড়াইতে হবে। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কখন বাড়বে বলেন তো, একটু মাথা কাটান তো। যখন রুগী হাইপো ভেন্টিলেশন কন্ডিশন থাকবে, মানে রুগীর ভেন্টিলেশনটা কম হচ্ছে, তাহলে যদি ভেন্টিলেশনটা কম হয় তাহলে তার লাংসে কার্বন ডাইঅক্সাইডটা তো বেশি বেশি থেকে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তো বের হচ্ছে না, থেকে যাচ্ছে। সেইটা তখন যে ভেন্টিলেশন, ওই যে আপনারা পড়ছিলেন না যে ভেন্টিলেশন পারফিউশন, তখন যে লাং ক্যাপিলারি ওইখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা ওইখানে কিন্তু রিটেনশন হয়ে রয়েছে, সেখান থেকে কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে আবার চলে আসতেছে, এসে এই অ্যালকালোসিস কন্ডিশনটাকে কমব্যাট করতেছে, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু আবার ব্লাডে চলে আসতেছে যেহেতু হাইপোভেন্টিলেশন হচ্ছে। তাহলে এই যে দেখেন ফর্মুলাটা, তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডটা সেটা যখন ব্লাডে চলে আসবে, ব্লাডে এসে কার্বনিক অ্যানহাইড্রিসের মাধ্যমে কার্বনিক অ্যাসিড ফর্ম করে প্রোটন এবং বাইকার্বনেট যেটা এই যে রিয়াকশনটা দেখতেছেন, এই কার্বন ডাইঅক্সাইডটা ব্লাডে এসে কার্বনিক অ্যাসিড ফর্ম করে যে হাইড্রোজেন আয়ন যেটা সেটা ফর্ম করতেছে। আমাদের কিন্তু এখানে
যে মেটাবলিক অ্যালকালোসিসে হাইড্রোজেন আয়ন কম, এই হাইড্রোজেন আয়নটাকে প্রোভাইড করতেছে কার্বন ডাইঅক্সাইড। তখন কি হচ্ছে, হাইড্রোজেন আয়নটা যখন প্রোভাইড করতেছে এই অ্যালকালোসিসটাকে নিউট্রাল করতে, হাইড্রোজেন আয়নটা তখন ব্লাডে একটা মেনটেন মানে এতে থাকতেছে। তাহলে বোঝা গেল বিষয়টা। তাহলে এই অ্যালকালোসিসটাকে ফাইট করার জন্য হাইপোভেন্টিলেশন, মানে রুগী কম কম ভেন্টিলেট হচ্ছে, তাহলে তার এতে কার্বন ডাইঅক্সাইডটা বেশি থাকতেছে, যেটা ক্যাপিলারি হয়ে সিস্টেমিক সার্কুলেশনে এসে হাইড্রোজেন আয়নটা প্রোভাইড করতেছে। তাহলে আমি কি বলতে পারি, মেটাবলিক অ্যালকালোসিস ইজ কম্পেনসেটেড বাই রেসপিরেটরি অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস কেন? ওই যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা বেশি 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 কার্বন ডাইঅক্সাইড লাংস থেকে যাচ্ছে, সেটা পরবর্তীতে লাং ক্যাপিলারি হয়ে ব্লাডে এসে হাইড্রোজেন আয়ন প্রোভাইড করতেছে এই অ্যালকালোসিস এর এগেনস্টে কমব্যাট করার জন্য, তাই না? তাহলে আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা মেটাবলিক অ্যাসিডোসিস পড়লাম, মেটাবলিক অ্যালকালোসিস পড়লাম। এবার আমাদের মেটাবলিক কন্ডিশন শেষ। এবার আমরা আসব রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে রেসপিরেটরি অ্যালকালোসিস যেটা, একটু মনোযোগ দেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। সাপোজ ধরেন রেসপিরেটরি যে অ্যালকালোসিস যেটা, সেটাতে হচ্ছে আপনার চিন্তা করেন তো একটু যে এই রুগীটার এখন, আচ্ছা আরেকটা কথা বলি, যেটা সেটা হচ্ছে মেটাবলিক কম্পোনেন্ট কোনটা ছিল? মেটাবলিক কম্পোনেন্ট ছিল কিন্তু বাইকার্বনেট। আর রেসপিরেটরি কম্পোনেন্ট কোনটা? রেসপিরেটরি কম্পোনেন্ট চিন্তা করার সময় আপনারা মাথায় রাখবেন PCO2, মানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? তাহলে এবার যতবার আমি বলছি এই জিনিসগুলো বলবো, ততবার ওই ফর্মুলাটা ইমাজিনারি মাথার মধ্যে নিয়ে চলে আসবেন। পিএইচ ইজ প্রপোর্শনেট টু বাইকার্বনেট ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। তার মানে পিএইচটা হচ্ছে বাইকার্বনেটের ডিরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক, কিন্তু পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক। তাহলে যেহেতু আমি রেসপিরেটরি অ্যাসিডোসিস করতেছি, আমাকে এই রেসপিরেটরি কম্পোনেন্ট পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের দিকে নজর দিতে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এবার আপনি একটু চিন্তা করেন তো ভাইয়ারা, আপুরা, আমি পড়তেছি কি পড়তেছি? রেসপিরেটরি অ্যাসিডোসিস পড়তেছি। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস পড়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে এই যে রেসপিরেটরি কম্পোনেন্ট কোনটা, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটা রেঞ্জ আমি বলছিলাম বলছিলাম না ক্লাসের শুরুতে, মনে আছে? আমি কিন্তু বলছিলাম যে মিলিমিটার মার্কারিতে বলছিলাম, সেটা কিন্তু বলছিলাম 35 থেকে 45, বা কিছু কিছু বইতে 35 থেকে 55 বলা আছে, সেটা ডেভিডসনে আবার বলছে কিলো প্যাসকেলে, 5.33 কিলো প্যাসকেল। তা রেসপিরেটরি কম্পোনেন্ট হিসেবে ধরেন তার PCO2 বেড়ে গেছে, 5.33 কিলো প্যাসকেলের থেকে বেড়ে গেছে। তাহলে ওই ফর্মুলা অনুসারে চিন্তা করেন তো, যদি বাইকার মানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, তাহলে পিএইচ কি হবে? কমে যাবে, কারণ হচ্ছে তার ব্যস্তানুপাতিক। পিএইচ যদি কমে যায়, তাহলে পিএইচ কমে যাওয়া মানে কিন্তু হাইড্রোজেন আয়ন কমে যাওয়া না, তাই না? পিএইচ কমে যাওয়া মানে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যাওয়া। তাহলে প্রাইমারি ডিফেক্ট যেটা, প্রাইমারি চেঞ্জ হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে গেছে। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, এটাকে তাহলে কম্পেনসেট করবে কে? করবে রেনাল কম্পেনসেশন করবে, রেনাল কম্পেনসেশন হবে। তাহলে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার কারণে আমার পিএইচ যেটা সেটা কমে গেল, তাই না? পিএইচ সেটা সেটা কি হয়ে গেল? কমে গেল। এখন এই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা যেহেতু বেড়ে গেছে, ওই যে আমার ওই যে আরেকটা ফর্মুলা যেটা বলছিলাম, যেটা সেটা হচ্ছে প্রাইমারি ডিফেক্ট যেদিকে যাবে কম্পেনসেশনও সেদিকে যাবে। তাহলে এই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যেহেতু বেড়ে গেছে, এটাকে কম্পেনসেট করবে বাইকার্বনেট, বাইকার্বনেটও তখন বেড়ে যাবে। বাইকার্বনেটটা তখন কি হবে? বেড়ে যাবে। আমার তো এটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস, তাই না? রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে কি, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা অনেক বেশি। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যেহেতু অনেক বেশি, তার মানে রুগী কি করতেছে? রুগী হচ্ছে হাইপোভেন্টিলেট করতেছে, তাই না? তাহলে দেখা যাচ্ছে তার লাংসে কার্বন ডাইঅক্সাইডটা রয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইডের প্রেশারটা বেশি, তার সিস্টেমিক সার্কুলেশনে কার্বন ডাইঅক্সাইডটা বেশি বেশি থাকতেছে, তাই না? তার সিস্টেমিক সার্কুলেশন বাদ দিলাম, মানে তার লাংসে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি হচ্ছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস হচ্ছে। তাহলে এটাকে আমি কমবেট করব কি দিয়ে? করব বাইকার্বনেট দিয়ে করব। তাহলে ওই যে যে কার্বন ডাইঅক্সাইডটা বেশি বেশি থাকতেছে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, সেটা পরবর্তীতে দেখা যাচ্ছে যে
আমাদের ব্লাডে চলে আসলো, ব্লাডে যে লাং ক্যাপিলারি ভেদ করে যখন কার্বন ডাইঅক্সাইড ফর্ম করতেছে এইখান থেকে, এই বাইকার্বনেটটা হচ্ছে মেটাবলিক কম্পোনেন্ট। এই বাইকার্বনেটটা তখন বেশি বেশি ফর্মেশন হবে, ফর্মেশন হয়ে এই রেসপিরেটরি অ্যাসিডোসিসটাকে কমপ্লিট করবে। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যদি ব্লাডে বাইকার্বনেটটা বেড়ে যায় তাহলে সেটাকে আপনি কি বলতে পারেন? মেটাবলিক। কি বলবেন? মেটাবলিক। বাইকার্বনেট বেড়ে গেলে কি বলবো? মেটাবলিক অ্যালকালোসিস, তাই না? তাহলে আমি বলবো রেসপিরেটরি অ্যাসিডোসিস ইজ কম্পেনসেটেড বাই মেটাবলিক অ্যালকালোসিস। বুঝা গেল? আচ্ছা, এবার আসেন আমরা লাস্ট যেটা, সেটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। রেসপিরেটরি আগে দেখে নিবেন প্রথমে কি বলছে, রেসপিরেটরি বলছে না মেটাবলিক বলছে। মেটাবলিক বললে চোখ চলে যাবে আগে সবার আগে বাইকার্বনেটে প্রাইমারি চেঞ্জ, এটা যেহেতু এটা প্রাইমারি মানে এটা মেটাবলিক কম্পোনেন্ট। আর রেসপিরেটরি বললে চোখ চলে আসবে পিসিও2 দিকে, যেহেতু এটা রেসপিরেটরি কম্পোনেন্ট। এবার রেসপিরেটরি অ্যালকালোসিস। রেসপিরেটরি অ্যালকালোসিস মানে আপনি একটু চিন্তা করেন, তার মানে হচ্ছে পিসিও2 হচ্ছে কম। পিসিও2 কম মানে রোগী হচ্ছে হাইপার ভেন্টিলেশন করতেছে, বেশি বেশি হাইপার ভেন্টিলেশন করে কার্বন ডাইঅক্সাইডটা এক্সেল করে দিচ্ছে। তাহলে তার তো কার্বন ডাইঅক্সাইডটা যেহেতু বেশি বেশি এক্সেল করে বের করে দিচ্ছে, তাহলে তার পিসিও2 কি হচ্ছে? কম হয়ে যাচ্ছে। পিসিও2 যদি কম হয় তাহলে তার পিএইচ কি হবে? তার পিএইচ বেড়ে যাবে। পিএইচ যদি বেড়ে যায়, পিএইচ বেড়ে যাওয়া মানে কি? তার হচ্ছে পিএইচ এর সাথে আবার দেখেন হাইড্রোজেন আয়নের সম্পর্ক কি? ব্যস্ততাবাদিক। পিএইচ বেড়ে গেছে মানে হাইড্রোজেন আয়ন হচ্ছে কমে গেছে। তা যাই হোক, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমে গেছে, এটা প্রাইমারি ডিফেক্ট। কম্পেনসেশন কি হবে? তাহলে বাইকার্বনেটও কমতে হবে। তাহলে আমি যেটা বললাম, প্রাইমারি ডিফেক্ট যেদিকে হবে কম্পেনসেশনও সেদিকে হবে। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমে গেছে, রোগী হাইপার ভেন্টিলেশন করতেছে। হাইপার ভেন্টিলেশন যেহেতু করতেছে, তাহলে তার যেখানে কার্বন ডাইঅক্সাইডটা বেশি বেশি এক্সেল করতেছে, কার্বন ডাইঅক্সাইডটা বেশি বেশি এক্সেল হওয়ার কারণে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটা কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণে এটা হচ্ছে আমরা কম্পেনসেট করতেছি, তার বাইকার্বনেটটা কমায় দিচ্ছি। বাইকার্বনেটটা কমায় দিলে কি হবে? ব্লাডে যদি বাইকার্বনেটটা কমায় দেয়, এই কন্ডিশনটাকে আমরা বলি মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে আমরা কি বলবো? রেসপিরেটরি অ্যালকালোসিস ইজ compensated by respiratory alkalosis is compensated by ব্লাডে যেহেতু বাইকার্বনেট কমে যাচ্ছে, তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই যে আগের এই যে উপরে যে ফর্মুলা দেখালাম, তার হচ্ছে রোগী বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড এক্সহেল করতেছে, বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড সে বের করে দিচ্ছে। বের করে দিচ্ছে মানে কি? যে বাইকার্বনেট যেটা সে, সরি, যে কার্বনিক অ্যাসিড যেটা সেটা বেশি বেশি বের করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে এই বিষয়গুলা আমি আশা করি এটা আসলে অনেক বললাম যে এটা পড়তে গেলে মাথা গরম হয়ে যাবে, তা আমি আসলে সর্বাত্মক চেষ্টা করছি যতটুকু ইজি করে বলা যায়। ঠিক আছে? তা এইখানে এই বক্সটা আর একটা কথা একটু বলি, যেটা সেটা হচ্ছে এইখানে পিএইচ এর যে বিষয়টা, দেখেন এইখানে আহ আমি যদি বলি, যেটা হচ্ছে এটা হচ্ছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা, যেটা পিএইচ না, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা বলতেছি, এটা দেখেন বেশি। বাইকার্বনেট পিসিও2 আবার কম, দুইটাই কম। আবার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা কম, বাইকার্বনেট আবার পিসিও2 দুইটাই বেশি। এইখানে আবার দেখেন সবগুলা একই লাইনে বেশি, এইখানে আবার দেখেন সবগুলা একই লাইনে কম। তার মানে বিষয়টা দাঁড়াইলো হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা যখন অপোজিট হবে কার সাথে? প্রাইমারি চেঞ্জের সাথে, তখন সেটা আপনি মাথায় রাখবেন এটা মেটাবলিক। আর যখন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা সেম হবে প্রাইমারি চেঞ্জের সাথে, তখন সেটা আপনি মাথায় রাখবেন যে এটা রেসপিরেটরি। প্রাইমারি চেঞ্জ কম্পালসরি চেঞ্জের সাথে সেম হবে, সেটা মনে রাখবেন রেসপিরেটরি। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন এখানে একটা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এর একটা বক্স দেয়া আছে, এই বক্সটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলি টাইপ 1 রেসপিরেটরি, টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, সেটাকে বলা হয় ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। আর টাইপ 2 যেটা, সেটা বলি প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এই দুইটার যে কজ গুলা ভেরি মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়, ইনভেরিয়েবলি দেয়, একটা খুবই গুরুত্বপূর্ণ বক্স। প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এর কারণ কি কি? ইনহেরিটেড কারণ থাকতে পারে, ফ্যানকোনি সিনড্রোম, ওই যে মনে আছে ভাই, প্রথম ক্লাসে বলছিলাম প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার যদি সবগুলা চ্যানেল যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কি হবে? ফ্যানকোনি সিনড্রোম হবে, বলে বলছি কিন্তু আমি অলরেডি, তাই না? এছাড়া মাইলোমা, অ্যামাইলোডোসিস, কিছু হেভি মেটাল পয়জনিং এ থাকতে পারে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর বলছিলাম, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর যেটা আরেকটা অ্যাসিটাজোলামাইড ডায়োটিক্স, ওই যে ওই রিসেপ্টর গুলোর উপরে কাজ করবে, বলছিলাম না?
আচ্ছা, এছাড়া প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমও কিন্তু প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের উপরে কাজ করে বলে প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের একটা কজ। আর ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের মধ্যে যেটার আরেকটা নাম ক্লাসিক্যাল টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এটা কিছু ইনহেরিটেড কজ আছে, কিছু অটোইমিউন ডিজিজ আছে যেমন কানেক্টিভ টিস্যু ডিজিজ, যেগুলা সেগুলা মেইনলি এটা অ্যাসোসিয়েটেড থাকে এসিলি জগল সিনড্রোম। এছাড়া হাইপার গ্লোবিনেমিয়া, প্রাইমারি হাইপার প্যারাথাইটিজম। আচ্ছা, এইখানে একটা কথা বলি, প্রাইমারি হাইপার প্যারাথাইটিজম কিন্তু দুইটার বেলায় থাকে, টাইপ 1 এবং টাইপ 2 দুইটার বেলায় থাকে। আর কিছু ড্রাগ যেমন লিথিয়াম, তারপরে অ্যাম্ফোটেরিসিন, এগুলো মাথায় রাখবেন, হ্যাঁ। আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে টাইপ 2, যেটা টাইপ 2 তে আপনার হচ্ছে হাইপোক্যালিমিয়া হয়। কি হয়? টাইপ 2 তে হচ্ছে হাইপোক্যালিমিয়া হয়। আর টাইপ এই এই যে এখানে আহ, আহ, নিচে যেটা হাইপার ক্যালিমিয়া ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, টাইপ 4 আর একটা আছে টাইপ 4, এটাকে আমরা বলি ডিস্টাল টিউবুলার রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। এইখানে হয় হাইপার ক্যালিমিয়া। ঠিক আছে। এইখানে কোন ড্রাগ গুলো আসে? ওই যে আমি যে প্রথম ছবিটা প্রথম ক্লাসে দেখাইছিলাম, মনে আছে একটা মাস্টার ছবি বলছিলাম, লেট ডিস্টাল টিউবুল, ওইখানে কাজ করছিল কারা কারা? অ্যামাইলোরাইড, স্পিরোনোল্যাকটোন, মনে আছে? ওই যে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট যেটা বলছিলাম, অ্যামাইলোরাইড, তারপর হচ্ছে স্পাইরোল্যাকটোন, ওই ডেভিডসনের হচ্ছে ওই যে ক্লিনিক্যাল বায়ো যে মাস্টার ছবি বলছিলাম, লেট ডিস্টাল টিউবের উপরে কাজ করে, তাই না? আচ্ছা, ওইখানে কাজ করে, ওইখানে লেট ডিস্টাল টিউবুল হবে টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। ঠিক আছে। আচ্ছা, এইখানে কি হবে? প্রাইমারি আর সেকেন্ডারি হাইপোঅ্যালডোস্টেনিজম কজ থাকতে পারে, রেনাল ট্রান্সপ্লান্ট রিজেকশন, এগুলো থাকবে, তাই এগুলো একটু মাথায় রাখবেন। আর টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে হাইপার ক্যালেমিয়া হবে, টাইপ 2 রেসপিরেটরি রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হচ্ছে হাইপোক্যালেমিয়া হবে। এটা হচ্ছে মেন পার্থক্য, এটা একটু মাথায় রাখবেন। এইখানে কিছু ইনভেস্টিগেশন দেওয়া আছে। আচ্ছা, আর একটা কথা যেটা সেটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের জন্য, অ্যানায়ন গ্যাপটা গুরুত্বপূর্ণ, আমি আসতেছি। আচ্ছা, এইখানে হচ্ছে এই যে এইখানে কিন্তু আমি অলরেডি এগুলো আলোচনা করছি। এই যে মেটাবলিক অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিসে দেখেন মোস্ট কমন প্যাটার্ন কি? হাইপোভলিমিক মেটাবলিক অ্যালকালোসিস, হাইপোভলিমিক মেটাবলিক অ্যালকালোসিস। একটা মোস্ট কমন একটা ওয়ার্ডে প্রেজেন্টেশন নিয়ে আসে, আপনাকে একটা প্রেজেন্টেশন বলি, সেটা হচ্ছে ভমিটিং এর যে রোগীরা আছে তারা কিন্তু মেটাবলিক অ্যালকালোসিস নিয়ে আসে। কেন বলেন তো? ভমিটিং করে গ্যাস্ট্রিক যে অ্যাসিডিক কন্টেন্ট সেটা বের করে দিচ্ছে, তাই না? ভমিটিং এর বেলায় হবে মেটাবলিক অ্যালকালোসিস, আর ডায়রিয়ার বেলায় হবে মেটাবলিক অ্যাসিডোসিস, কারণ ডায়রিয়াতে বাইকার্বনেট লস হয়। তাহলে এই দুইটা জিনিস একটু মাথায় রাখেন। তা মেটাবলিক যে হচ্ছে অ্যালকালোসিস যেটা, মেটাবলিক অ্যালকালোসিসের বেলায় কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কিছু নিউরোমাসকুলার ইরিটেবিলিটি থাকতে পারে, টিটানি ডেভেলপ হতে পারে, এটা কনফার্ম করবেন। ইলেকট্রোলাইট আর্টেরিয়াল ব্লাড গ্যাস এবিসি করবেন, পটাশিয়াম সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস উপরে যেটা রেখে আসছি সেটা হচ্ছে যে এখানে মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস মোস্ট কমন কজ কি? ডায়রিয়া। ওই যে বললাম ডায়রিয়াতে বাইকার্বনেট লস হয়, তাই মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। এছাড়াও এই যে মেটাবলিক অ্যাসিডোসিসের মধ্যে কিন্তু এই যে রেনাল টিউবুলার যে অ্যাসিডোসিস, প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস যেটাকে আমরা বলি টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, আর ক্লাসিক্যাল ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস যেটাকে আমরা বলতেছি যে টাইপ 1, এটা কিন্তু আমি অলরেডি পড়াই ফেলছি। আচ্ছা, এইখানে মেটাবলিক অ্যাসিডোসিস এর কিছু কারণ দেয়া আছে নর্মাল। এটা পরীক্ষায় দুই ভাবে কোশ্চেন দিতে পারে, একটা হচ্ছে নর্মাল অ্যানোয়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস এর কজ কি, আর একটা হচ্ছে ইনক্রিজড অ্যানোয়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস এর কজ কি। এটা আরেকভাবে দিতে পারেন নর্মোক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস, আর এটা বলতে পারে হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু আপনাদেরকে বলি, বুঝাই দিই, সেটা হচ্ছে হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস কেন বলবো। যেহেতু আমি মেটাবলিক অ্যাসিডোসিস পড়ানোর সময় বললাম মোস্ট কমন কজ হচ্ছে ডায়রিয়া, সুতরাং ডায়রিয়া দিয়ে আপনাদেরকে বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ডায়রিয়াতে কি হচ্ছে? বাইকার্বনেট লস হয়ে যাচ্ছে। যেহেতু বাইকার্বনেট লস হয়ে যাচ্ছে, বাইকার্বনেট কিন্তু একটা অ্যানায়ন, তাই না? তা দেখা যাচ্ছে আপনার কিন্তু অ্যানায়ন একটা বাইকার্বনেট লস হয়ে যাচ্ছে। তাহলে একটা জিনিস যেহেতু লস হচ্ছে, বডিকে তো আপনার যে জিনিসটা লস হচ্ছে ওটা তো কম্পেনসেট করতে হবে, বা ওইটার বিনিময়ে তো আপনার একটা কিছু রাখতে হবে, নেগেটিভ একটা অ্যানায়ন আপনার শরীরে বের হয়ে যাচ্ছে। এর বিনিময়ে তখন যেটা হবে সেটা হচ্ছে বেশি বেশি যে ক্লোরাইড, সেটা কিন্তু আমাদের সেলের মধ্যে সেলের মধ্যে সেলের থাকবে আর কি, হ্যাঁ।
ক্লোরাইড চ্যানেলের মাধ্যমে বেশি বেশি কিন্তু ক্লোরাইড, তখন যেহেতু বাইকার্বনেট লস হয়ে যাচ্ছে, ক্লোরাইডের পরিমাণটা তখন বেড়ে যাবে। এই যে বেড়ে যাচ্ছে এটাকে আমরা বলি হাইপার ক্লোরিমিক। ওই যে বাইকার্বনেট লস হয়ে যাচ্ছে, একটা অ্যানায়ন, নেগেটিভ চার্জ অ্যানায়ন লস হচ্ছে, এই কারণে ক্লোরাইডের কনসেন্ট্রেশনটা বাড়তেছে ওটাকে মেকআপ করার জন্য। এই জন্য আমরা এটাকে বলতেছি হাইপার ক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস। যেহেতু বাইকার্বনেট লস হচ্ছে, বাইকার্বনেট কমে যাচ্ছে, তাই মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে নর্মাল অ্যানায়ন গ্যাপ বলতে বোঝাবো হাইপার ক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস। তাই এটার মধ্যে কিন্তু আমি অলরেডি বলে ফেলছি যে জিআইটি বাইকার্বনেট লস কোথায় হয়, ডায়রিয়াতে হয়, ইউরিনারি ডাইভার্সনে হতে পারে, ডাইভার্সন প্রসিডিউর যেটা ইউরেটেরো সিগমোইডোস্টোমিতে হয়। এছাড়া কিছু রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এর মধ্যে দেখেন আপনার ইউরিনারি লস অফ বাইকার্বনেট হচ্ছে প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। যেটা প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস কোনটা বলেন তো, কোন টাইপ? আমি কিন্তু আপনাদের বলছি টাইপ 2। তাহলে আপনার অনেক সময় কিন্তু পরীক্ষায় ঘুরায় কোশ্চেন দিতে পারে। আপনার এই যে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস এর মধ্যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস না বলে অপশনে কিন্তু টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসও দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ, যেটাতে হচ্ছে নর্মোক্রোমিক মেটাবলিক অ্যাসিডোসিস। এই ক্ষেত্রে যে বাইকার্বনেটটা প্রফিউজ লস হবে না, ডায়রিয়াতে যেমন প্রফিউজ লস হচ্ছে, বা এখানে ডাইভার্সন প্রসিডিউর করার কারণে বাইকার্বনেট প্রফিউজ লস হচ্ছে, বা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 2 তে যে প্রফিউজ লস হচ্ছে, এইখানে কিন্তু বাইকার্বনেটটা লস হচ্ছে কিন্তু প্রফিউজ লস হচ্ছে না। প্রফিউজ লস যেহেতু হচ্ছে না, সেক্ষেত্রে আপনার ক্লোরাইডের কোনো কনসেন্ট্রেশনের পরিবর্তন আসবে না, তাই নর্মোক্রোমিক মেটাবলিক অ্যাসিডোসিস বলতেছি। তা এই ক্ষেত্রে আপনার আমাদের যে ইনক্রিজ ক্যানন গ্যাপের যে কন্ডিশন গুলো আছে, আপনার একটা কথা মাথায় রাখবেন, যেটা সেটা যে কোনো অ্যাসিডিক কন্ডিশন বা অ্যাসিডিক কন্ডিশন, মেনলি এটা মাথায় রাখেন, অ্যাসিডিক কন্ডিশনে অ্যানন গ্যাপটা বাড়বে। যেমন কি কি? ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস কন্ডিশন, অ্যালকোহলিক কিটোঅ্যাসিডোসিস, ঠিক আছে? তারপরে আর কি কি আছে? স্টারভেশন কিটোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস। এছাড়াও কিডনি ডিজিজেও কিন্তু অ্যানন গ্যাপটা বাড়বে। তাহলে যেমন এই ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে কি হচ্ছে? কিটোনটা অ্যাকুমুলেশন হচ্ছে। স্টারভেশন এবং অ্যালকোহলিক কিটোঅ্যাসিডোসিস কি হচ্ছে? কিটোনটা অ্যাকুমুলেশন হচ্ছে। ল্যাকটিক অ্যাসিড, তারপরে কিডনি অ্যাসিড, এগুলোতে কিন্তু সবগুলাতেই অ্যাসিড লোডটা বেড়ে যাচ্ছে, যে কারণে আমার মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে এবং অ্যানন গ্যাপটা বাড়তেছে। অ্যানন গ্যাপটা আপনারা কি জানেন? অ্যানন গ্যাপ কাকে বলে? অ্যানন গ্যাপ সম্পর্কে আসলে একটু বলে ফেলি একসাথে, যেহেতু এই কথাটা বারবার আসতেছে। অ্যানন গ্যাপটাকে আমরা বলতে পারি, এটাকে দুইটা ভাবে বলা যায়। একটা হচ্ছে আপনি বলতে পারেন আনমেজার্ড অ্যানায়ন মাইনাস আনমেজার্ড ক্যাটায়ন, অথবা আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে অনেক সময় আনমেজার্ড অ্যানায়ন বা আনমেজার্ড ক্যাটায়ন কি কি আছে। আনমেজার্ড ক্যাটায়নের মধ্যে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। আনমেজার্ড অ্যানায়নের মধ্যে আছে সালফেট, ফসফেট, ল্যাকটেট, স্যালিসাইলেট, প্লাজমা অ্যালবুমিন যেটা। তা এখন ওয়ার্ডে তো আসলে আপনি আনমেজার্ড যেগুলা, ওগুলা থেকে আমাদের জন্য ইজি হচ্ছে মেজার্ড। অ্যানন গ্যাপ আবার আমরা এভাবে এভাবে মাপতে পারি, মেজার্ড ক্যাটায়ন মাইনাস মেজার্ড অ্যানায়ন। কি বললাম? অ্যানন গ্যাপ ইকুয়ালস টু মেজার্ড ক্যাটায়ন মাইনাস মেজার্ড অ্যানায়ন। ধরেন একটা রুগীর সোডিয়াম কনসেন্ট্রেশন হচ্ছে 142, পটাশিয়াম হচ্ছে 4, তাহলে মেজার্ড ক্যাটায়ন কত বলেন তো? 142 + 4, ঠিক আছে? তাহলে এই মেজার্ড ক্যাটনের সাথে বিয়োগ কি করবেন? মেজার্ড অ্যানায়ন। ধরেন এই রুগীর বাইকার্বনেট হচ্ছে 24, ক্লোরাইড হচ্ছে 108, তাহলে এই বাইকার্বনেট আর ক্লোরাইড দুইটা যদি যোগ করেন, আর ওইখানে যে ক্যাটন দুইটা যোগ করলেন, এই যে ক্যাটন দুইটা যোগফল থেকে বিয়োগ করবেন অ্যানায়ন দুইটা যোগফল করে, যেই রেজাল্টটা পাবেন, মানে মেজার্ড ক্যাটন মাইনাস মেজার্ড অ্যানায়ন, এই যে রেজাল্টটা পাইলেন, এটাই হচ্ছে অ্যানায়ন গ্যাপ। ঠিক আছে? তাহলে এই যে অ্যানন গ্যাপ, এই অ্যানন গ্যাপটা যে নর্মাল রেঞ্জটা হচ্ছে 8 থেকে 16, আর এভারেজটা হচ্ছে 12। এই হাই অ্যানন গ্যাপ কোন কন্ডিশনে পাবেন আর নর্মাল অ্যানন গ্যাপ কোন কন্ডিশনে পাবেন? একটা কথা, দুইটার বেলায় বেসিক পার্থক্য যেটা, সেটা মাথায় রাখেন। মাথায় রাখেন, তাহলে ভুল হবে না, মনে থাকবে। মুখস্থ করবেন না, একটু মনে রাখেন, কাজে লাগবে। মাথায় রাখবেন, ইনক্রিজড অ্যানন গ্যাপ হবে যে সকল কন্ডিশনে অ্যাসিড লোডটা বাড়তেছে। কি বললাম? যে সকল কন্ডিশনে অ্যাসিড লোডটা বাড়তেছে। অ্যাসিড লোড হইতে পারে এক্সোজেনাসলি, হইতে পারে এন্ডোজেনাসলি। তার মানে আপনার শরীরের এন্ডোজেনাস কোনো কন্ডিশনের কারণে অ্যাসিড লোডটা বেড়ে যাচ্ছে। অ্যাসিড লোড যখন বাড়বে অ্যানন গ্যাপটা বেড়ে যাবে। অথবা যদি এক্সোজেনাস কোনো অ্যাসিড লোড হয়, বাইরে থেকে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যানন গ্যাপটা বেড়ে যাবে। এন্ডোজেনাস কন্ডিশন যেগুলো আমি অলরেডি বলে ফেলছি,
যে কিটোঅ্যাসিডিক কন্ডিশন, স্টারভেশন, কিটোসিস, অ্যালকোহলিক কিটোঅ্যাসিডোসিস বা কিডনি ডিজিজ, এগুলার বেলায় কিন্তু আপনার বাড়বে। ঠিক আছে। আর যেটা হচ্ছে আপনার এই যে এক্সোজেনাস অ্যাসিড লোড, সেগুলো মেইনলি পয়জনিং, যেমন হচ্ছে অ্যাসপিরিন পয়জনিং। অ্যাসপিরিন খাওয়ার ফলে কি হয়? অ্যাসপিরিন খাওয়ার পরে স্যালিসাইলিকটা অ্যাকুমুলেশন হয়, হ্যাঁ, স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড থেকে হচ্ছে যে যেহেতু এটা অ্যাসিড, অ্যাসিড লোড হচ্ছে। মিথানল পয়জনিং, কারণ কি মিথানলটা কি অ্যাকুমুলেশন হচ্ছে? ফর্মিক অ্যাসিড থেকে ফরমেট ফর্মেশন হচ্ছে। ইথিলিন গ্লাইকল যদি পয়জনিং হয়, ইথিলিন গ্লাইকল পয়জনিং এর মাধ্যমে কিন্তু আপনার অক্সালেট, গ্লাইকোলেট এগুলা অ্যাকুমুলেশন হচ্ছে। তাহলে এক্সোজেনাস যে পয়জনিং, এগুলার কারণে কিন্তু অ্যানায়ন গ্যাপটা বেড়ে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলা আপনারা একটু মাথায় রাখবেন। তা আশা করি এগুলো আপনি বুঝতে পারছেন। তাহলে এগুলো হচ্ছে ইনক্রিজ অ্যানুয়াল গ্যাপের কন্ডিশন। আর নরমাল অ্যানুয়াল গ্যাপের সাধারণত আমরা লসের কথা চিন্তা করি, অথবা আপনি কোন ইনঅর্গানিক অ্যাসিড। ইনঅর্গানিক অ্যাসিড মানে কি? মানে আমরা তো হচ্ছে কেমিস্ট্রিতে পড়ছিলাম জৈব যৌগ, অজৈব যৌগ, মনে আছে? তা জৈব যৌগ, অজৈব যৌগ যেগুলা, ইনঅর্গানিক অ্যাসিড বলতে কি বোঝায়? যেমন হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? আর অর্গানিক অ্যাসিড কোনটা ছিল? যেমন কার্বনিক অ্যাসিড, H2CO3। ঠিক আছে। তাহলে এখন ইনঅর্গানিক অ্যাসিড যেমন HCl, অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো যদি আপনার থেরাপিউটিক ইনফিউশন করেন, পয়জনিং করেন, মেইনলি যেটা নর্মাল অ্যানাটোমি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জিআই লস। বারবার বলছি, ডায়রিয়া হইতে পারে, ডায়রিয়া হইতে পারে স্মল বাউলে কোনো ফিস্টুলা, কোনো ডাইভারশন প্রসিডিউর বা ইউরেটেরোসিগমোইডোস্টোমি, এবং ক্লাস মানে যেটা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস মানে প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার কোনটা? টাইপ 2। অনেক সময় অ্যাসিড সিক্রেশন ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, যেটা ক্লাসিক্যাল টাইপ 1-এও কিন্তু হয়, মানে টাইপ 1, টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে নর্মাল অ্যানন গ্যাপ বা হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস আপনি পাচ্ছেন। আর নর্মোক্রোমিক মেটাবলিক অ্যাসিডোসিস পাচ্ছেন ওই যে যে সকল কন্ডিশনে অ্যাসিড বেড়ে যাচ্ছে, হয় এক্সোজেনাস অথবা হয় এন্ডোজেনাস। এই ধরনের কন্ডিশন গুলাতে আপনার ইনক্রিজড অ্যানন গ্যাপ বা নর্মোক্রোমিক মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু বাইকার্বনেটের প্রফুজ লস হচ্ছে না, হাইড্রোজেন আয়নের পরিমাণ এক্সেস পরিমাণে বেড়ে যাচ্ছে। সেই জন্য হচ্ছে আপনার ক্লোরাইড কনসেন্ট্রেশনে কোনো পরিবর্তন হচ্ছে না, তাই নর্মোক্রোমিক। তা আশা করি আসলে বুঝতে পারছেন এগুলা, এই যে বিষয়টা, এই অ্যানয়ন গ্যাপ মেটাবলিক মানে অ্যানয়ন গ্যাপ যেটা বললাম, অ্যানয়ন গ্যাপ থেকে প্রতিবার প্রতি সেশনে কোশ্চেন থাকে। এই কারণে এই জিনিসটার উপরে আমি এতক্ষণ ধরে বকবক করলাম, যেন আপনাদের মনে থাকে। এতক্ষণ বলার উদ্দেশ্য একটাই, যেন আপনাদের মনে থাকে। রেসপিরেটরি অ্যাসিডোসিস কিন্তু আমি অলরেডি বলে ফেলছি, হ্যাঁ। আচ্ছা, একটা কথা একটু বলি, আপনারা একটু মাথায় রাখেন। সেটা হচ্ছে আপনারা কিন্তু রেসপিরেটরি সিস্টেম পড়ছেন, তাই না? রেসপিরেটরি ফেলিওর কিন্তু পড়ছেন, টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। কি কি বললাম? টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, দুইটার মধ্যে বেসিক পার্থক্য কি? টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরে হয় পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা কমে যায়, মানে রুগীর হাইপোক্সিয়া হয়। রুগীর কি হয়? হাইপোক্সিয়া হয়। আর টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, যেটা টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরে কি হয় বলেন তো? টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর মনে আছে কারোর? টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর যেটা হয় সেটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে তো যাবে, মানে রোগীর তো হাইপোক্সিয়া থাকবে, সাথে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যেটা সেটাও বেড়ে যাবে, মানে হাইপার ক্যাপনিয়া থাকবে। ঠিক আছে। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস সেই সকল, তাহলে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরে কি কি থাকলো? হাইপোক্সিয়া থাকলো, হাইপার ক্যাপনিয়া থাকলো। আর টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর কি থাকবে? অনলি হাইপোক্সিয়া থাকবে। তাহলে আপনি আমাকে বলেন তো, রেসপিরেটরি অ্যাসিডোসিস এর বেলায় আমরা কি পড়ছিলাম? রেসপিরেটরি অ্যাসিডোসিস এর বেলায় রেসপিরেটরি কম্পোনেন্ট কি ছিল? পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ছিল। যেহেতু রেসপিরেটরি অ্যাসিডোসিস বলতেছেন, তাহলে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কি হবে? বেড়ে যাবে, মানে হাইপার ক্যাপনিয়া হবে। হাইপার ক্যাপনিয়া হচ্ছে যেহেতু, তাহলে এই ক্ষেত্রে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের যত কারণ আছে ততগুলা কারণেই এই রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে, মনে থাকবে। আচ্ছা, বলেন তো টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের কজ কি কি ছিল? যদি আপনার ওই যে অ্যাকুট সিভিয়ার অ্যাজমা মনে আছে, তারপর যদি কোনো নিউরোমাসকুলার কজ থাকে, যেমন ফ্রেনিক নার্ভ প্যারালাইসিস, তারপরে পোলিও মাইলাইটিস, হ্যাঁ, তারপরে ওই যে অ্যাকুট যে এক্সারবেশন অফ সিওপিডি, ঠিক আছে, ওই যে ওয়ার্ডে আপনার যেগুলো পান, অথবা কোনো চেস্ট ডিফর্মিটি, কাইফোসিস, লর্ডোসিস, রেসপিরেটরি সেন্টার ডিপ্রেশন যদি হয়, মরফিন পয়জনিং, ওই যে রেসপিরেটরি সিস্টেমের যে বক্সটা ছিল টাইপ 1 এবং টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর,
তাহলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আজকে থেকে মাথায় রাখেন টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর সাথে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর পার্থক্য হচ্ছে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরে অনলি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমে, মানে হাইপোক্সিয়া হয়। আর টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন তো কমবেই, রোগীর তো হাইপোক্সিয়া থাকবেই, সাথে তার হাইপারকেপনিয়া থাকে, মানে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়বে। তাহলে যদি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়ে, তার মানে রোগীর কি হচ্ছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস হচ্ছে। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস এর পদ যদি আপনাকে পরীক্ষায় জিজ্ঞাসা করে কোনগুলো হবে বলেন তো, টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওরের কজগুলো। এটাই হচ্ছে এটার মূল লার্নিং পয়েন্ট, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন রেসপিরেটরি অ্যালকালোসিস। তার রেসপিরেটরি অ্যালকালোসিস আসলে আমি অলরেডি বলে ফেলছি, হ্যাঁ। রেসপিরেটরি অ্যালকালোসিসে কি হয় বলেন তো? রেসপিরেটরি অ্যালকালোসিসে যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু রেসপিরেটরি বলতেছি, তাহলে রেসপিরেটরি কম্পোনেন্ট কোনটা? পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। যেহেতু রেসপিরেটরি অ্যালকালোসিস বলতেছি, তার মানে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড অবশ্যই কম হবে। এটার মানে কি দাঁড়ালো বলেন তো? এটার মানে দাঁড়াচ্ছে রোগী হাইপার ভেন্টিলেশন করবে। রোগী বেশি বেশি হাইপার ভেন্টিলেশন করে কার্বন ডাইঅক্সাইড এক্সেল করে বের করে দিচ্ছে। যেহেতু বের করে দিচ্ছে, তাহলে তার পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কি হবে, বেশি হবে না কম হবে বলেন? কম হবে। যেহেতু কম হচ্ছে, এই কম হওয়ার কারণে এটাকে কম্পেনসেট করবে। কি করবে? এটাকে কম্পেনসেট করার জন্য বাইকার্বনেট কনসেন্ট্রেশনটা ব্লাডে কমে যাবে। তার মানে রেসপিরেটরি অ্যালকালোসিস কম্পেনসেটেড বাই মেটাবলিক অ্যাসিডোসিস। এটা তো আমি অনেকক্ষণ ধরে বকবক করে বলছি বলছি না বলেন? ওই যে বক্সটা দেখে তা আশা করি বুঝতে পারছেন। বলেন তো ওয়ার্ডে এরকম রুগী কমনলি পাওয়া যায় কোন কন্ডিশনে পাওয়া যায় বলতে পারবেন কেউ? আমি বলে দিই। ওয়ার্ডে এই সেরে রুগী আসে না কিছু, হিস্টেরিক্যাল যে ওভার ব্রিদিং বা হিস্টেরিক্যাল হাইপার ভেন্টিলেশনে কিছু পেশেন্ট পাওয়া যায়। এই সকল পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা রেসপিরেটরি অ্যালকালোসিস পাবেন। তাহলে ভেরি মাচ ইম্পর্টেন্ট, দেখেন যা বলছি সব এখানে আছে। রেনাল কম্পেনসেশন করবে, রেনাল কম্পেনসেশন করতে গেলে কোনটা আসবে? বাইকার্বনেট আসবে। বাইকার্বনেট তাহলে কি হবে? কমে যাবে। দেখেন এই যে প্লাজমা বাইকার্বনেট ফল হয়েছে, টিউবুল থেকে যে বাইকার্বনেটটা সেটা রিঅ্যাবজর্পশন কম হবে, অ্যাসিড সিক্রেশনটা রিডিউস হবে। ওই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে বাইকার্বনেটটা রিঅ্যাবজর্পশন হয়, অ্যাসিড সিক্রেশন হয়, অ্যাসিড সিক্রেশনও কমে যাবে, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনও কমে যাবে, তাই না? তাহলে এইভাবে কিন্তু বিষয়গুলো আসতেছে। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে একটা জিনিস খেয়াল করেন, যেহেতু রুগী হাইপার ভেন্টিলেশন করতেছে, সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন বা হিস্ট্রিক্যাল ওভার ব্রিথিং যেটাই বলেন না কেন, সেক্ষেত্রে রোগী এজিটেটেড হবে। এবং এই ধরনের রোগী ট্রাউজিয়ার সাইন আপনি পাবেন, পোস্টেক সাইন আপনি পজিটিভ পেতে পারেন, টিটানি বা সিজারও কিন্তু হতে পারে। তাহলে এই হচ্ছে বিষয়। এতক্ষণ আমরা প্রাইমারি অ্যাসিড বেস ডিসঅর্ডার সম্পর্কে বললাম, এখন আমরা আসবো মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার। আসলে মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডারটা আমাদের এফসিপিএস মানে এই যে এন্ট্রান্স এক্সামের জন্য খুব বেশি লাগবে না। এটা কোচিং সেন্টার গুলা প্রথমে বাদ দিয়ে দেয়, বলে যে এটা পড়া লাগবে না। আমিও সে একই কথাই বলবো যে এটা কোনো দরকার নাই ভাই, মাথা নষ্ট করার কোনো দরকার নাই। কারণ এক, অ্যাসিড বেস ডিসঅর্ডার বা এইটা পড়তে গিয়ে মাথা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? যে এইটা যে আমি এতক্ষণ ধরে বক 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 করলাম, এটা পড়তে গিয়ে মাথা নষ্ট হয়ে যায় বা বুঝতে গিয়ে মাথা নষ্ট হয়ে যায়। সেইখানে আপনি মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার পড়লে আপনার তো ভাই সব মাথা থেকে আউট হয়ে যাবে। তো আজকে যতটুকু বলছি আশা করি আমি বুঝাতে পারছি। এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, তাহলে আপনারা আমাদের যে মেডিম্যানিয়া গ্রুপটা আছে, টেলিগ্রাম গ্রুপ, ওইখানে অবশ্যই আপনাদের ফিডব্যাক জানাবেন এবং ওইখানে আপনাদের কোশ্চেন থাকলে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবেন। তা আজকের জন্য এতটুকুই। এই মাত্র ক্লিনিক্যাল বায়ো আপনাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।